সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জিআরই ক্লাসে। আমাদের আজকের জিআরই ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এভারেজ, কাউন্টিং এবং প্রবাবিলিটি। সো শুরুতে আমাদের টপিক হচ্ছে এভারেজ। সো বেসিকলি এভারেজের ফান্ডামেন্টাল জিনিস প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে যদি কোনো এন সংখ্যক নাম্বারের এভারেজ বের করতে চান, তাহলে বেসিক্যালি তাদের সাম এবং সেই সংখ্যক নাম্বার দেওয়া ভাগ করে আপনি এভারেজ পাবেন। আর আরেকটা যেটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে ওয়েটেড এভারেজ, যে এখানে বলা আছে যে দ্য এভারেজ বিটুইন টু সেটস অফ নাম্বারস ইজ ক্লোজার টু দ্য সেট উইথ মোর নাম্বার। সো বেসিক্যালি যদি দুটো ভিন্ন সেটের নাম্বার আপনি যদি এভারেজ বের করেন, তাহলে সেই এভারেজটা হবে যে সেটের সবচেয়ে বেশি সংখ্যার নাম্বার ছিল তার তার কাছাকাছি। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লাইক if on a test 3 people answered 90% of the questions correctly and 2 people answered 80% correctly, then the average for the group is not 85% but rather যে সো বেসিক্যালি যেটা করা হয়েছে এখানে সেটা হচ্ছে আপনার 90% নাম্বার পেয়েছে 3 জন, সো 3 into 90, এবং 80% নাম্বার পেয়েছে 2 জন, সো 2 into 80 দুটো যোগ করে তাদের মোট সংখ্যক লোক হচ্ছে 5, সেটা 5 দ্বারা ভাগ করে সেটা এভারেজ পাওয়া গেছে 86। সো যেহেতু ওয়েটেড এভারেজের ফান্ডামেন্টালসে বলা ছিল যে দ্য সেট উইথ মোর নাম্বারস, দ্য এভারেজ উইল বি ক্লোজার টু দ্য সেট উইথ দ্য মোর নাম্বার। সো বেসিক্যালি আপনার 90% যেহেতু নাম্বার পেয়েছে 3 জন, সো বেসিক্যালি ইজ 90% সেটের ছাত্র সংখ্যা কিংবা লোক সংখ্যা বেশি, সো এটার ওয়েটেড এভারেজ অবশ্যই ডেফিনেটলি 90%-এর কাছাকাছি গিয়েছে। সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ ওয়েটেড এভারেজ। সো শুরু হচ্ছে প্রবলেমটা দেওয়া আছে, সেটা হচ্ছে খুবই বেসিক একটা বললাম, বাট এটার রিপ্রেজেন্টেশনটার জন্য হয়তো একটু উইয়ার্ড মনে হতে প্রবলেমটাকে। লাইক এখানে যেটা বলেছে দ্য 5 নাম্বারস 1056, 1095, 1098, 1100 and 1126 are represented on number line by the points A, B, C, D and E respectively as shown in the figure. Which one of the following points represents the average of the 5 numbers? So basically এটা খুবই এটা বেসিক অঙ্ক, জাস্ট এটা রিপ্রেজেন্টেশনের জন্য আমি প্রবলেমটা পিক করেছি। লাইক সো হোয়াট উই ক্যান ডু দ্যাট, আমরা এই 5টা নাম্বারের এভারেজ বের করে দেখতে পারি যে কোন পয়েন্টের কাছাকাছি সেটা গিয়েছে। আর যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমি বুঝতেই পারছি যে আমার এভারেজ হবে 1000 থেকে 1100-এর মধ্যে। সো বেসিক্যালি আমি যেটা করবো সেটা হচ্ছে 1000টাকে বেস লাইন ধরে বেসিক্যালি আমি 56, 95, 98, 100 and 126-এর এভারেজ বের করবো। সো বের করলে দেখা যাচ্ছে সেটা 95। সো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা আপনার এভারেজ বের করতে টাইম কম লাগছে। লাইক ইউ আর ট্রাইং টু ফাইন্ড এভারেজ অফ রিলেটিভলি স্মল নাম্বারস। সো আমি যখন এই নাম্বারগুলোকে লিখি 1056কে লিখতে পারি 1000 plus 56, 1000, then 1095 লিখতে পারি 1000 plus 95, then 1098 লিখতে পারি 1098। সো বেসিক্যালি আমরা দেখতেই পাচ্ছি যে এটার এভারেজ হচ্ছে 1000 plus 95 equal to 1095। সো closest point হচ্ছে এখানে B. So basically B represents the average of the numbers. এরপর যে বললাম সেটা হচ্ছে which one of the following numbers can be removed from the set is equal to 02459 without changing the average of set. So basically যেটা আমরা করবো সেটা হচ্ছে given সেটের যে নাম্বারগুলো এভারেজ সেটা বের করবো, সেটা হচ্ছে আপনার 20/5 equal to 4. সো যেহেতু আমাদের সেটার এভারেজ সেম থাকবে, সো ডেফিনেটলি আমাকে এমন একটা নাম্বার রিমুভ করতে হবে যেটাকে জাকির ভান্ডার থেকে রিমুভ করলে আমার এভারেজ থাকে হচ্ছে 4. সো আমি যদি এখান থেকে 4 বাদ দিই, সো বেসিক্যালি দ্য সাম উইল বি 16 and the average of the 4 numbers 4 elements will be 4. So the answer is C. এরপরে যে প্রবলেম সেটা হচ্ছে আপনার একটা কোয়ান্টিটিভ কম্পারিজন প্রবলেম, যে আপনার এখানে দুটো কলাম দেওয়া আছে, the average of 5 consecutive integers starting from m আর the average of 6 consecutive integers starting from m. সো এভারেজে বেসিক্যালি এই ধরনের একটা অঙ্ক হয়তো আপনি পেবেন। আমি মানে আমার অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো আসে যে আপনাকে বিভিন্ন কনজিকিউটিভ ইন্টিজার এভারেজ কম্পেয়ার করতে। সো বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো কনজিকিউটিভ ইন্টিজার ধরে নিতে পারেন। লাইক যেমন এখানে যেটা করা হয়েছে -2, -1, 0, 1, 2, আপনি চাইলে 1, 2, 3, 4, 5 যে কোনো যে ধরতে পারেন। সো বেসিক্যালি যেটা করা হয়েছে এখানে সেটা হচ্ছে -2, -1, 0, 1, 2 এভারেজ
বের করা হয়েছে কনজিকিউটিভ ইন্টিজার্সের এভারেজ, আরটা হচ্ছে প্রথমটা হচ্ছে 5 কনজিকিউটিভ ইন্টিজার্স এবং সেকেন্ডটা হচ্ছে 6 কনজিকিউটিভ ইন্টিজার্স। সো বেসিক্যালি কনজিকিউটিভ ইন্টিজার্সের যে এভারেজ বের করে দেখা গেল যে আপনার কলাম বি এর যে কনজিকিউটিভ ইন্টিজার্সের রেজাল্ট সেটা হচ্ছে হাফ, আর কলাম এর হচ্ছে আপনার 0। সো বেসিক্যালি কলাম বি ইজ গ্রেটার দেন কলাম এ। সো আপনি যে কোনো ধরনের কনজিকিউটিভ ইন্টিজার্স জাস্ট অ্যাজিউম করে আপনি হচ্ছে এই প্রবলেমটা আনসার বের করতে পারেন। এরপরে আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে কাউন্টিং। সো বেসিক্যালি কাউন্টিং এর যে ফান্ডামেন্টালস যেটা বলা হচ্ছে যে ইফ an event occurs m times and each of the m events is followed by a second event which occurs k times, and the first event follows the second event m into k times. like যদি ধরেন আপনার যেমন এখানে যেটা দেখানো হচ্ছে যে আপনার একটা ইভেন্ট ওয়ানে তিনটা ইভেন্ট ওয়ান তিনবারে হয় এবং প্রতিটি ইভেন্ট ইন্ডিভিজুয়ালি দুবার তারা অকার করে। তো বেসিক্যালি টোটাল নাম্বার অফ যে ইভেন্ট হবে সেটা হচ্ছে m into k, so equal to there will be 3 into 2 equal to 6. এখানে যে প্রবলেম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে in a zoo each pigeon has 2 legs and each rabbit has 4 legs. The head count of 2 species together is 12 and the leg count is 32. How many pigeons and how many rabbits are there in the zoo? So basically এটা ওয়ার্ড প্রবলেম, লাইক কথার অঙ্ক। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে খুব সিম্পল, যে আমরা ইনিশিয়ালি পিজিএন এবং র্যাবিটের যে রিলেশন সেটা হচ্ছে যে the head count of the two species together is 12. So p for pigeon and r for rabbit, so p plus r equal to 12. আর যেটা হচ্ছে লেগ কাউন্ট বলা আছে সেটা হচ্ছে 32. So pigeon has 2 legs and rabbit has 4 legs, so twice p plus 4 are equal to 32. So basically আমরা যদি এখন দুটো ইকুয়েশন সলভ করি, so we will get the value of r which is equal to 4. So if you put the value of r in any other equation, we will get the value of p which is 8. So pigeon number হচ্ছে আপনার 8 এবং rabbit number হচ্ছে 4. So the answer is D. এরপরে যে প্রবলেম দেওয়া আছে সেটা হচ্ছে for how many positive integers n is it true that the sum of 13 by n, 18 by n and 29 by n is an integer. So basically আমরা যেটা করব সেটা হচ্ছে 13 by n, 18 by n এবং 29 by n এর যদি আমরা এভারেজ বের করি, সো সাম বের করি, সেটা হচ্ছে আপনার 60 by 9. সো এখন আমাকে যেটা বলেছে for how many positive integers n is it true that sum of 13 by 9, 18 by 9, 11 by 9 is an integer. So 60 by 9 হচ্ছে আপনার ইন্টিজার হতে হবে। সো বেসিক্যালি 60 by n তখন ইন্টিজার হবে যখন 60 কে n এর শেষ সংখ্যক n এর কিছু মান দ্বারা ভাগ করলে যেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হবে। সো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে indefinitely আপনার 60 ফ্যাক্টর হতে হবে। সো what we will do, আমরা জাস্ট 60 ফ্যাক্টরাইজ করব। সো if we factorize the 60, then we will get 1 2 3 4 5 6 10 12 15 20 30 and 60 itself. So basically যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এর 12টা পসিবল ভ্যালু পাচ্ছি। সো বেসিক্যালি দ্য আনসার ইজ এই। এরপরে যে প্রবলেম দেওয়া আছে সেটা হচ্ছে আপনার একটা কোয়ান্টিটিভ প্রবলেম, যেটা বলা হচ্ছে ইন্টিজার 2 by 5 of the marbles are red, 1/4 are green and 1/5 are blue. So number of red marbles and number of green and blue marbles. So সেটা হচ্ছে আপনাকে কম্পেয়ার করতে হবে। সো বেসিক্যালি যেহেতু এখানে টোটাল মার্বেলের নাম্বার দেওয়া নেই, সো যদি টোটাল নাম্বার অফ মার্বেল এটা মান জানা ছাড়া অঙ্কটা সলভ করা যায়, সেটা হচ্ছে আপনার এখানে বলা হচ্ছে যে 2 by 5 of the marbles are red. যতগুলো মার্বেল আছে তার 5 ভাগের 2 ভাগ হচ্ছে রেড, সো এবং 4 ভাগের 1 ভাগ গ্রিন এবং 5 ভাগের 1 ভাগ ব্লু। সো বেসিক্যালি 1/4 গ্রিন এবং 1/5 ব্লু, সেটা হচ্ছে টোটাল মার্বেলের 20 ভাগের 9 ভাগ হচ্ছে
20 ভাগের 9 ভাগ। আর টোটাল রেড মার্বেল হচ্ছে টোটাল মার্বেলের 5 ভাগের 2 ভাগ। তো বেসিক্যালি যেহেতু আপনার 20 ভাগের 9 ভাগ ডেফিনেটলি আপনার 5 ভাগের 2 ভাগের চেয়ে বড়। সো বেসিক্যালি বলা যায় যে দ্য নাম্বার অফ combined number of green and blue marbles is definitely greater than the number of red marbles. So the answer is B. এরপরে যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে প্রবাবিলিটি। সো বেসিক্যালি প্রবাবিলিটির সম্বন্ধে যেটা বলা আছে সেটা হচ্ছে জিআরই ম্যাথে প্রবাবিলিটি, তারপর হচ্ছে পারমিউটেশন, কম্বিনেশন এবং স্ট্যাটিস্টিক্স, এই 3টা পার্ট হচ্ছে বেশ কিছুটা ট্রিকি। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের যে বইটা ছিল ম্যাথের ওই, সো আপনার কাছে যদি ওই বইটা থেকে থাকে, সো বেসিক্যালি ইউ শুড গো থ্রু দ্য বুক, যে ওই বইতে আপনার প্রবাবিলিটি সম্বন্ধে ডিটেইলড আলোচনা করা আছে। আর সেম ফর পারমিউটেশন, কম্বিনেশন। আর স্ট্যাটিস্টিক্সের যে অংশটা আছে সেটা হচ্ছে যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। সো বেসিক্যালি এই তিনটা টপিকস আপনি চেষ্টা করবেন যে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে বইটা ছিল সেটা থেকে রিভিউ করার। সো আপনি যাতে খুব ভালোভাবে বেসিক্যালি ক্লিয়ার হয়ে যায়। সো এখানে যে প্রবলেমগুলো মূলত জিআরই ম্যাথে আসে সেটা হচ্ছে খুবই বেসিক প্রবলেম, যে আপনি যদি সামান্যতম মিসকনসেপশন থাকে এই প্রবাবিলিটি এবং পারমিউটেশন, কম্বিনেশন, স্ট্যাটিস্টিক্স বলতে, তো বেসিক্যালি আপনি হয়তো অঙ্কটা সলভ করতে অনেক টাইম নেবে, কিংবা আপনি অঙ্কটা বেসিক্যালি করতে ভুল করবেন। সো আমি সাজেস্ট করবো যে আপনি নিজ দায়িত্বে যে আপনার উচ্চ মাধ্যমিক যে বইটা ছিল, ম্যাথের বইটা ছিল, সেখান থেকে হচ্ছে এই টপিক্সটা একটু দেখে নেবেন। সো বেসিক্যালি আমি খুবই ক্ষুদ্র পরিসরে আলোচনা করার চেষ্টা করবো যে প্রবাবিলিটি, যে বেসিক্যালি আমরা কি জানি যে আমরা যদি কোনো ইভেন্টের টোটাল নাম্বার অফ ইভেন্টের প্রবাবিলিটি বের করতে চাই, সো বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে P equal নাম্বার অফ ওয়েস an event can occur এবং the number of divided by number of total possible events. এটা হচ্ছে আমাদের বেসিক রুল। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, what's the probability of getting heads when flipping a coin. So basically when you flip a coin you can get either head or either tail. So আপনি যাই করুন না কেন, যে এখানে বেসিক্যালি দুটো সম্ভাবনা হয়, আপনার হচ্ছে হেড পড়ছে কিংবা টেল পড়ছে। সো বেসিক্যালি আপনি যদি হেড চান্স, তো দুটো ঘটনার মধ্যে হেড ঘটানোর সম্ভাবনা হচ্ছে, হেড ঘটবে হচ্ছে 1/2, আর কিংবা টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2। সো প্রবাবিলিটি হচ্ছে আপনার 1/2 ইকুয়াল টু হাফ। তারপর হচ্ছে যেমন একটা বলা আছে যে হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ কিং হুইন ড্রয়িং এ কার্ড ফ্রম এ ডেক অফ কার্ডস। সো আমরা জানি যে মূলত আপনার 4টা কিং থাকে। সো যদি পি করলে নাম্বার অফ ওয়েস ইভেন্ট ক্যান অকার, সো বেসিক্যালি 4টা কিংয়ের যে কোনো একটা কিং আপনি ড্র করার সময় পেতে পারেন। সো নাম্বার অফ ওয়েস অফ এন ইভেন্ট ক্যান অকার ইকুয়াল টু 4। আর হচ্ছে নাম্বার অফ টোটাল পসিবল ইভেন্টস, যে নাম্বার অফ টোটাল ডেকস অফ কার্ড ইজ 52। সো 52 হচ্ছে আপনার পসিবল ইভেন্টস, টোটাল পসিবল ইভেন্ট, যেখান থেকে আপনি 4টা কার্ড হচ্ছে সিলেক্ট করবেন। সো বেসিক্যালি দেন P will be 4/52 equal to 1/13. সো আপনি যে কোনো একটা কিং ড্র করার পসিবিলিটি হচ্ছে 1/13। তারপর হচ্ছে কনজিকিউটিভ প্রবাবিলিটিস, যে যেমন একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেডস টুয়াইস ইন এ রো এন্ড ফ্লিপিং আ কয়েন টুয়াইস। সো আপনি যদি প্রথম ফ্লিপে হচ্ছে আপনি হেড পেতে চান, সো ডেফিনেটলি হেড প্রবাবিলিটি হচ্ছে 1/2। যেহেতু এবার যখন আপনি সেকেন্ডবার ফ্লিপ করবেন, যেহেতু সেকেন্ডবার ফ্লিপ করার হচ্ছে যে সময়, যেমন আপনি ফার্স্টবার ফ্লিপ করলে হেড পেলেন, এখন সেকেন্ডবার যখন আপনি কয়েনটাকে ফ্লিপ করবেন, সো বেসিক্যালি যে সেকেন্ড যেই ইভেন্টটা হবে সেটা বেসিক্যালি হচ্ছে ফার্স্ট ইভেন্টের দ্বারা হচ্ছে আপনার এফেক্টেড না। ব্যাপারটা হচ্ছে এরকম, সে ধরুন একটা বক্সে আপনার অনেকগুলো বল ছিল, কিছু সাদা কিছু লাল। সো প্রথমবার যেহেতু ধরলাম আপনি একটা বাক্স থেকে একটা বল তুললেন, সেটা হচ্ছে সাদা, সেটা পাওয়ার সম্ভাবনা যতটুকু হবে
প্রবাবিলিটি যা হবে, আপনি দ্বিতীয়বার যদি বাক্স থেকে বল তুলে আবার সাদা পেতে চান, সো বেসিক্যালি তখন সম্ভাবনাটা সেই সাদা বল পাওয়ার সম্ভাবনাটা পরিবর্তিত হয়ে যাবে, কারণ বেসিক্যালি আপনি প্রথমবারই বাক্স থেকে একটি সাদা বল তুলে ফেলেছেন। সো এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাক্স থেকে বল তোলার ঘটনাটা, মানে প্রথমবার বল তোলার দ্বিতীয়বার বল তোলার ঘটনা পরস্পরের উপর প্রভাব ফেলে। বাট আপনি যখন একটা কয়েন ফ্লিপ করেন, সেটা হচ্ছে আপনার প্রথমবার ফ্লিপিংয়ের সময় হেড কিংবা টেল যেটাই পান না কেন, দ্বিতীয়বার ফ্লিপ করার সাথে এটার বেসিক্যালি কোনো রিলেশন নেই। সো দ্বিতীয়বার আপনার সেই প্রবাবিলিটি হবে হচ্ছে সেম, হুইচ উইল বি 1/2। সো আপনি যদি কনসিকিউটিভলি 3 হেড পেতে চান, সো বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দুটো প্রবাবিলিটি গুণ করতে হবে, হুইচ উইল বি হাফ ইন্টু হাফ ইকুয়াল টু 1/4। সো বেসিক্যালি এই ধরনের কনসিকিউটিভ প্রবাবিলিটিস গুলো যদি আপনি বের করতে চান, সো প্রতিটি ইভেন্টের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিস বের করে সেটা হচ্ছে আপনাকে মাল্টিপ্লাই। আরটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ইদার অর প্রবাবিলিটিস, লাইক যেটা সরাসরি যে এক্সাম্পলটা দেয় সেটা হচ্ছে হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড মার্বেল অর গ্রিন মার্বেল ফ্রম এ bowl containing 5 red marbles, 5 blue marbles and 5 green marbles. So basically if you find a word like or in the question, then basically যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতিটি ইভেন্টের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিস বের করে সেটা অ্যাড করতে হবে। যে সো আমি যদি এই এক্সাম্পলটা করি, সেটা হচ্ছে আপনার টোটাল মার্বেল হচ্ছে এখানে আপনার হচ্ছে 5 5 10 প্লাস 4 14। সো যদি 4টা রেড মার্বেল বের করতে চান, সেটা হচ্ছে রেড মার্বেল প্রবাবিলিটি হচ্ছে 4/14 which is equal to 2/7. Similarly green marble পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5/14। এবং সো আমি যদি এখন একটা প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড মার্বেল আর গ্রিন মার্বেল যেটা হচ্ছে বের করতে চাই, সো বেসিক্যালি দুটো যোগ করতে হবে। সো 2/7 প্লাস 5/14 ইকুয়াল টু 9/14। সো যেটা করতে হবে সেটা হচ্ছে to calculate either or probabilities at the individual probabilities. সো আমাদের যে প্রথম প্রবলেম আছে প্রবলেম 7, সো যেটা বলা আছে সেটা হচ্ছে হোয়াটস দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু ইন্টিজার্স randomly selected from numbers 1 through 20 inclusive is odd, like inclusive মানে হচ্ছে আপনার 1 itself থেকে 20 পর্যন্ত যে কটা অড নাম্বার আছে, যে কটা নাম্বার আছে তার মধ্যে থেকে আপনি এমন দুটো ইন্টিজার হচ্ছে র্যান্ডমলি চুজ করবেন যেটার প্রোডাক্ট হচ্ছে ইটসেলফ অড। সো বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে আমরা যদি দুটো নাম্বার প্রোডাক্ট তখনই অড হবে যখন নাম্বার দুটো হচ্ছে ডেফিনেটলি তার নিজের অড হবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে 1 থেকে 20-এর মধ্যে টোটাল অড নাম্বার সংখ্যা হচ্ছে 10, এবং এই নাম্বার থেকে হচ্ছে আপনার 1 থেকে 20 থেকে যে 10টা নাম্বার যে অড নাম্বার আছে সেখান থেকে যেটা নাম্বার যদি আমরা ড্র করি সেটা অর্ডার প্রবাবিলিটি হচ্ছে আপনার 1/2। সো বেসিক্যালি যেহেতু ইভেন্ট এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ, লাইক আপনি ধরুন যে 1 থেকে 20 পর্যন্ত আপনি এটা অড নাম্বার এলিমেন্টস 3, দ্বিতীয়বার হচ্ছে আপনি সেম জায়গায় অড নাম্বার নিতে পারেন। সো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা ইভেন্টের সাথে একটা ইভেন্ট আরেকটা ইভেন্ট কখনো এফেক্টেড হয় না। সো দিস টেবলস আর মিউচুয়াল এক্সক্লুসিভ। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রতিবারই হচ্ছে আপনি অড নাম্বার সিলেক্ট করার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে হাফ হবে। সো আপনি যদি এই দুটো প্রবাবিলিটি গুণ করেন সেটা হচ্ছে হাফ ইন্টু হাফ ইকুয়াল টু 1/4। সো দ্য আনসার ইজ বি ফর দ্য প্রবলেম 7। এরপরে যে প্রবলেম বলা আছে সেটা হচ্ছে আপনার যেটা দেওয়া আছে যে দ্য ফলোইং ভ্যালুজ রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ কার্স ওন বাই দ্য 20 ফ্যামিলিজ অন পাওয়ার স্ট্রিট। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 20টা পরিবারের কে কয়টা কার ওন করে তার সংখ্যা। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আ ফ্যামিলি র্যান্ডমলি সিলেক্টেড ফ্রম পাওয়ার ডিস্ট্রিক্ট হ্যাজ অ্যাট লিস্ট 3 কার্স। সো বেসিক্যালি অ্যাট লিস্ট 3টা কার কাদের আছে। সো আমরা সেটা ফার্স্টে বের করবো যে 3টা কার আছে 4 নম্বর ফ্যামিলির, তারপর হচ্ছে 5 6 7 8, 4 তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10 11 13। সো টোটাল হচ্ছে 8 জন, এদের হচ্ছে মোট
3টা করে কার্ড আছে। সো বেসিক্যালি আমি যদি 3টা করে কার্ড আছে এমন প্রবাবিলিটি এমন ফ্যামিলি প্রবাবিলিটি বের করতে চাই, বেসিক্যালি হচ্ছে আমি 8 জন থেকে সিলেক্ট করব। সো বেসিক্যালি আমি যদি সেই 20 জনের মধ্যে যদি 8 জনের যে প্রবাবিলিটি বের করতে সেটা হচ্ছে p = 8/20, so যেটা রিডিউস which can be reduced to 2/5, so the answer is B. এরপরে যে প্রবলেম আছে সেটা হচ্ছে a meeting is attended by 750 professionals. 450 of the attendees are females, half of the female attendees are less than 30 years old, and 1/4 of the male attendees are less than 30 years old. If one of the attendees of the meeting is selected at random to receive a prize, what's the probability that the person selected is less than 30 years old? So basically সেটা হচ্ছে এই কোডটাতে যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রথমে স্টেপ বাই স্টেপ যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে বের করব, যে আপনার হাফ অফ দ্য ফিমেল অ্যাটেন্ডেন্স আর লেস দেন 30 ইয়ার্স ওল্ড। সো 450 হাফ হচ্ছে আপনার 225, আর আমার মেল অ্যাটেন্ডেন্সের সংখ্যা ছিল 300, তার 1/4 হচ্ছে আপনার 75। সো বেসিক্যালি টোটাল 30 ইয়ার্সের নিচের অ্যাটেন্ডেন্সের সংখ্যা হচ্ছে আপনার 225 + 75 = 300। এখন যেটা বলা হচ্ছে আমাকে, if one of the attendees of the meeting is selected at random to receive a prize, what is the probability that the person selected is less than 30 years old? So less than 30 years old এর সংখ্যা হচ্ছে 300 এবং টোটাল অ্যাটেন্ডেন্সের সংখ্যা হচ্ছে 750। সো কেউ যদি less than 30 years old এর মধ্যে আমি যদি কাউকে সিলেক্ট করতে চাই, বেসিক্যালি আমার এই 300 জনের মধ্যে থেকে যে কোনো একজন সিলেক্ট করতে হবে, এবং এই 300 জন হচ্ছে আপনার 750 জনের মধ্যেকার থেকে সিলেক্ট 750 জনের মধ্যেকার। সো বেসিক্যালি টোটাল নাম্বার অফ অ্যাটেন্ডেন্স হচ্ছে 750 এবং টোটাল নাম্বার অফ অ্যাটেন্ডেন্স less than 30 years old will 300, so the probability will be 300 by 750 = 2/5. So the answer is D. এরপরে যে প্রবলেম আছে সেটা হচ্ছে বলা হচ্ছে যে there are 58 balls in a jar, each ball is painted at least one of two colors, red or green. It is observed that 2/7 of the balls that have red color also have green color, while 3/7 of the balls that have green color also have red color. What is the probability that a ball randomly picked up from the jar will have both red and green colors? So আমরা যেটা করবো সেটা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে এখানে আপনার রেড কিংবা গ্রিন কালারের যেই এক্স্যাক্ট নাম্বার সেটা দেয়া নেই। সো বেসিক্যালি আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাজাম্পশন করবো যে টোটাল নাম্বার বল হচ্ছে টি, রেড হচ্ছে আর, গ্রিন হচ্ছে জি, এবং বোথ কালার সংখ্যা হচ্ছে বি। সো শুধুমাত্র রেড কালারের বলের সংখ্যা হচ্ছে আর মাইনাস বি, এবং শুধুমাত্র গ্রিন কালারের বলের সংখ্যা হচ্ছে জি মাইনাস বি, যে আপনি এবং হচ্ছে উভয় কালার আছে এই সংখ্যা হচ্ছে বি। সো টোটাল নাম্বার অফ বল হবে টি = আর মাইনাস বি প্লাস জি মাইনাস বি প্লাস বি, which is equal to আর প্লাস জি মাইনাস বি। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার 2/7 of the balls that have red color also have green color. So definitely যেটা হচ্ছে সেটা হচ্ছে তাহলে বি = হচ্ছে twice r/7, যেটা হচ্ছে আপনার রেড কালারের twice by 7 বলের হচ্ছে এখানে যদি বলা আছে যে 2/7 of the balls having red color have green also, so red twice by 7, so b = twice r/7। আবার যেটা বলা আছে সেটা হচ্ছে while 3/7 of the balls that have green color also have red color, so 3/7 of green will have has the red color, so 3g/7 = b. So আমরা যদি b = twice r/7 এবং b = 3g/7 তো যদি সলভ করি, সো আমরা রিটেন গ্রিনের রেসপেক্টে রিলেশন পাবো সেটা হচ্ছে r = 7b/2 এবং g = 7b/3। সো আমরা যদি t = r + g - b ইকুয়েশনে যদি এই ভ্যালুগুলো বসাই, সেখানে হচ্ছে আমরা b এর জন্য পাবো হচ্ছে b = 60/29। এখন যেটা এখানে কোশ্চেনে বলা হয়েছে, what is the probability that a ball randomly picked up from the jar will have both red and green colors? So যেটা হবে সেটা হচ্ছে both red and green color সংখ্যা আমরা পেয়ে গেলাম 60/29, এবং আমাদের টোটাল নাম্বার অফ বলের সংখ্যা ছিল টি। সো
সো আমি যদি এটা পলকে পিক করতে চাই, যেটা হচ্ছে বোথ রেড এবং গ্রিন কালার হবে, সেটা হচ্ছে আপনার 60/29 মধ্যে থেকে যে কোনো একটা পিক হবে, এবং যেটা হচ্ছে টোটাল যে বল সংখ্যা টির মধ্যে থেকে টির মধ্যে থেকে আমরা পিক করবো। সো probability will be equal to 60/29 by t, which is equal to 6/29. The answer is D. So আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি বেসিক্যালি প্রবাবিলিটিটা ইটসেলফ ইজ এ, মানে এটা একটা ফার্স্ট একটা কনসেপ্ট, যে অনেক অনেক বিষয়ে আলোচনা করা যায়। সো বেসিক্যালি সময় স্বল্পতার জন্য খুবই সংক্ষেপে এই পার্টি নিয়ে আলোচনা করা হলো। সো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি আপনার উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে ম্যাথ বইটা ছিল সেটা থেকে যদি আপনি প্রবাবিলিটি চ্যাপ্টারটা দেখে নেন, সো বেসিক্যালি ইট উইল হেল্প ইউ লট। আর এই তো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার অন্যান্য যেই এরপর হচ্ছে আপনি সেখান থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরে আপনি যে ম্যাথের যে বইতে যে প্রবলেমগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে আপনি সলভ করতে পারেন। সো আজকের জন্য এখানেই আমাদের ক্লাসের সমাপ্তি।